আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। হঠাৎ কি এমন হলো, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সার কিংবা 2024 সালের জুলাই আগস্টে যারা রেজিম চেঞ্জের ছিল, যাদের বলা হয় জুলাই যোদ্ধা, তাদের মধ্যে কেমন যেন একটা ভীতি কাজ করছে, একটা আতঙ্ক কাজ করছে। তাদের অনেকেই দেশ ছেড়ে চলে গেছে কিংবা যাবার চেষ্টা করছে। আবার কেউ কেউ অনুশোচনা, আত্মগ্লানিতে ভুগছে। তারা বলছে যে আমরা প্রতারিত হয়েছিলাম, আমরা বুঝতে পারিনি, আমরা ভুল করেছি। তো আসলে ঘটনাটা কি হয়েছে? গত পরশুদিনের একটা সত্যি ঘটনা দিয়ে শুরু করি। ঢাকার গোপীবাগের ঘটনা। একজন তরুণী, সে রাস্তার পাশে তালের শ্বাস বিক্রি করছিলেন একজন। তো সেখানে যেয়ে সে কয়েকটা তালের শ্বাস খেয়েছে। তালের শ্বাস খাওয়ার পরে ওই বিক্রেতা তার কাছে বলেছে যে টাকা দেন। তা বলেছে, কিসের টাকা? তুই আমার কাছে টাকা চাইস? তোর এত বড় সাহস! তুই জানিস আমি কে? আমি জুলাই যোদ্ধা। তো এখন বিক্রেতা তো গরিব মানুষ, উনি চুপ করে আছে। তো আশেপাশে যারা ছিলেন তারা কিন্তু এই বিষয়টা খেয়াল করেছে, এবং একজন তরুণী হওয়া সত্ত্বেও আশেপাশের মানুষ যা তাকে কিল ঘুষি শুরু করছে। তুই কিসের জুলাই যোদ্ধা? তুই তালের শ্বাস খাইছিস, তুই টাকা দিবি গরিব মানুষের সাথে বলে তারে বেদম মায়। একটা ছোট্ট ঘটনা, কিন্তু এটাই জুলাই যোদ্ধাদের বর্তমান অবস্থা। এবং এই জুলাই যোদ্ধারা, এদের একটা বড় অংশ 5ই আগস্ট 2024-এর পরে চাঁদাবাজিতে মেতে উঠেছে, মব সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে। এবং যারা চাঁদাবাজি করেছে, মব সন্ত্রাস করেছে, এদের অধিকাংশের ব্যাকগ্রাউন্ড একটু অ্যাসেস করে দেখা গেছে যারা আসলে খুবই অত দরিদ্র পরিবার থেকে এসেছে। এবং মানে তারা এই সুযোগে দে ওয়ান্টেড টু মেক দেয়ার ফরচুন। অনেক টাকা তারা উপার্জন করেছে। এই যে গাজীপুরে একটা মেয়ে সুরভি, সম্প্রতি শুনলাম যে সে নাকি ভারতে গিয়েছিল, সেখানে কোন দেশের ভিসার জন্য চেষ্টা করবে এবং সে বিদেশে চলে যাবে। তো এই সুরভি গ্রেপ্তার হয়েছিল, সে যে বাসার থেকে গ্রেপ্তার হয়েছিল, আপনারা দেখেছেন যে কি অবস্থা। সেও নাকি গাজীপুরে ব্যাপক চাঁদাবাজি করেছে এবং তার বিরুদ্ধে 50 কোটি টাকা চাঁদাবাজির ওই অভিযোগ উঠেছিল। তো এই হলো জুলাই যোদ্ধা। এখন তারা বিদেশে চলে যাচ্ছে, এবং এই জুলাই যোদ্ধা নিয়ে ব্যাপক আলোচনা আবার শুরু হবার অন্যতম কারণ হলো যে সম্প্রতি একজন ইনফ্লুয়েন্সার কারিনা কায়সার মারা গেছেন। কারিনা কায়সারের বাবা হলেন ফুটবলার কায়সার হামিদ। তিনি একসময় মোহামেডানে খেলতেন, জাতীয় দলেও খেলতেন, এবং আমাদের যেসব বন্ধুরা মোহামেডানের সাপোর্টার ছিল, কায়সার হামিদ তাদের কাছে হিরো ছিল। কিন্তু পরবর্তীতে কায়সার হামিদের নানান বিতর্কিত কর্মকাণ্ডে তার সেই অবস্থানটি আর আগের মতো নেই। এবং তিনি, তার মেয়ে কারিনা কায়সার, তারা সবাই আলোচনায় এসেছেন এই সম্প্রতি ঘটনায় যে কারিনা কায়সার তার অ্যাকিউট লিভার ফেইলিওর ডেভেলপ করেছিল। এবং কারণ সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো না, শুধু বলবো যে কারিনা কায়সার অসুস্থ ছিল, তার চিকিৎসার জন্য ক্রাউড ফান্ডিং করেছে তার বন্ধুরা, এবং আলটিমেটলি সে ভেলোরে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য গিয়েছিল। তার লিভার ট্রান্সপ্লান্ট করবার কথা ছিল, সেটি হয়নি, সে মারা গেছে। এবং ওই ভেলোরের ওই ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে আমি পড়াশোনা করেছি কিছুদিন। সো ওই জায়গাগুলো আমি চিনি খুব ভালো করে। তো কারিনা ক্যাসারের বিষয়ে যেহেতু আসলো, এবং তাকে কেন্দ্র করে এই জুলাই যোদ্ধা, এবং তখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশে বিদেশে কারিনাকে কেন্দ্র করে দুই ভাগে ভাগ হয়ে গেছে। এবং যে এই তাহলে সেই কারিনা কায়সার যাকে আওয়ামী লীগের যে রিসার্চ অর্গানাইজেশন সিআরআই, তারা লেটস টক একটা অনুষ্ঠান করতো, সেইখানে তারা তাকে একেবারে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গিয়েছিল। আমাদের সিআরআই এর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, বা সেই সময় অনেকে, তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সারদের খুব মূল্য দিত এবং তাদের সে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত অ্যাক্সেস তৈরি করে দিত। কিন্তু ইনফ্লুয়েন্সাররা কোন রাজনৈতিক আদর্শ ধারণ করে, কিংবা তাদের ডলার দিয়ে কেনা যায় কিনা, এগুলো কিন্তু কোনো বাজ বিচার ছিল না। কিন্তু আজকে দেখলাম যে কারিনা কায়সার মারা গেল। কারিনা কায়সারের মৃত্যুর পরে তাকে নিয়ে যে পরিমাণ ট্রল করা হয়েছে, এবং জুলাই যোদ্ধা শব্দটা এখন আসলে একটি গালি হয়ে গেছে, এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে কারিনা কায়সারের মা বলতে বাধ্য হয়েছে যে আমরা জুলাই যোদ্ধা না। মানে জুলাই যোদ্ধাটা একটা গালি, এটা একটা কলঙ্ক আর কি। সো এই কলঙ্কের দাগ কেউ আর গায়ে নিতে চাচ্ছে না।
তারা গণভবনে চুরি করে ছিল বলে যে ভিডিও আমরা দেখেছিলাম সেটাও তারা অস্বীকার করে বলছে যে না, এটা আমরা বাইরে শুট করেছি, আমরা গণভবনে যাইনি। যা হোক, চুন্নি চোর পুরা ফ্যামিলির উপর একটা ট্যাগ লেগে গেছে। তো এই হলো মানে কারিনা কায়সার। আমি এই নামটা আগে শুনিনি, এটা আমার হয়তো বয়সের কারণে কিংবা আমি হয়তো এইসব বিষয়ে হয়তো খোঁজও রাখিনি, কিন্তু আমি একটি কষ্ট পেয়েছি। গতকাল ঢাকা থেকে একজন মা আমাকে একটা ছোট্ট ক্লিপ পাঠিয়েছে, সেটাও এই কারিনা কায়সারের, এবং সেখানে দেখলাম যে কারিনা কায়সার একজন মাকে কিভাবে ট্রল করেছে। এছাড়াও আপনারা দেখেছেন যে সক্রেটিস মাহফুজ, এই ইনুস সরকারের যে ছাত্র বিষয়ক উপদেষ্টা, এবং যাকে ডক্টর ইনুস বিল ক্লিনটনের সামনে নিউ ইয়র্কে মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই মাস্টার মাইন্ড মাহফুজ দুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যে আওয়ামী লীগ তো সেদিনই ফিরেছে, যেদিন মপতন্ত্র কায়েম হয়েছে আওয়ামী লীগ তো সেদিনই ফিরেছে। হ্যাঁ, যেদিন ছাত্ররা 24কে 71-এর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, এসব অনেকগুলো দীর্ঘ একটা স্ট্যাটাস দিয়েছে। কিন্তু এই মাহফুজ যখন দায়িত্বে ছিল তখন কিন্তু এই মপতন্ত্রের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেনি, তখন কিন্তু সে এই 24কে গ্লোরিফাই করার চেষ্টা করেছে। তার আপন ভাইকে রেড ক্রসের বোর্ডে ঢুকাইছে, আরেক ভাই ইলেকশন করে হারছে। তো এখন যেহেতু কোথাও নেই, নিজেকে আলোচনায় রাখবার জন্য এইসব স্ট্যাটাস দিচ্ছে, কিন্তু এই মাহফুজদেরও বিশ্বাস করবার কোনো কারণ নেই। কিন্তু আমি এই শেষে আবার সেই কারিনা কায়সারের কাছে ফিরে যাব। এই যে দেখতে চকচকে, হ্যাঁ, এইসব নাম জানা মানে চিনি না জানি না, কিন্তু ইনফ্লুয়েন্সার আয়না যে আমরা এদের মাথায় তুলে নাচছি, এই কাজটা যদি আমরা আমাদের পরীক্ষিত কর্মীদের দিয়ে করতাম, ছাত্রলীগের যুবলীগের, তাহলে তারা এখন তো এমনি কিছু না পেয়ে জীবন দিচ্ছে, তাহলে সেইটা হতো তাদের জন্য একটা রেওয়ার্ড, এবং আজকে তারা এই যে হাসতে হাসতে জীবন দিচ্ছে, যে কোনো নির্যাতন সহ্য করছে, তখন সেটা আরো জাস্টিফাইড হতো। তো এটা একটা সব রাজনৈতিক দলের জন্য একটা শিক্ষা, যে বাইরের কাকে এই চকচক করিলেই শোনা হয় না। রাজনীতিতে আপনি তাকে নিয়ে আগাবেন যার আপনার দলীয় আদর্শের প্রতি একটা কমিটমেন্ট আছে, এবং সেই কমিটমেন্টবিহীন ইনফ্লুয়েন্সাররা আপনারা মাথায় তুলে নেচে এখন হাতে হাতে ফলাফল পাচ্ছেন, তাদের কাউকে পাওয়া যাচ্ছে না। এবং একটা ছবি দেখলাম ফেসবুকে, মাহিম আহমেদ নামে একজন ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্র, এবং সেও নাকি ইনফ্লুয়েন্সার। তার বাসায় গিয়েছে বর্তমানের যে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত আছেন বেন ক্রিস্টেনসন, তিনি হঠাৎ করে লাঞ্চে গেছেন। তো এখন স্বভাবতই এটা নিয়ে আলোচনা হচ্ছে যে এত বড় একটা দেশের রাষ্ট্রদূত একটা সামান্য ছাত্রের বাসায় কেন গেলেন। দুটো ব্যাখ্যা আমি পেয়েছি। একটা হলো যে কারণে আজকের এপিসোডটা করছি, যে জুলাই যোদ্ধা ইনফ্লুয়েন্সাররা ব্যাপক আতঙ্কে আছে, এরা মানুষজনের ঘৃণায় বাস করতেছে, রাস্তাঘাটে মানুষজন এদের ডাকাডাকি করে, সুযোগ মতো পাইলে এরাই এখন মবের শিকার হচ্ছে। তো এখন এই রাষ্ট্রদূত এদের বাসায় গেছে একটা মেসেজ দিতে যে তোমরা ভয় পেও না, আমরা তোমাদের সাথে আছি। আরেকটা ব্যাখ্যা যেটা পেয়েছি, যে এই ডিপ স্টেট বা এই বেন ক্রিস্টেনসনরা আবার নতুন করে একটা ভোট পাকানোর চেষ্টা করছে, এবং সেই কারণে তারা এ ধরনের ইনফ্লুয়েন্সারদের আবার অর্গানাইজ করার চেষ্টা করছে, কিন্তু ব্যাপকভাবে সেই আগের মতো সাড়া আর পাওয়া যাচ্ছে না। এবং একটা শ্রেণী, বিশেষ করে শিল্পী যারা আছে, তাদের মধ্যে এই অগাস্টের 5 তারিখে যে উল্লাস দেখা গিয়েছিল, 4 তারিখে যা বিক্ষোভ দেখা গিয়েছিল, এখন তারাও রিয়েলাইজ করছে যে দে মেড এ হিউজ মিস্টেক। প্রিয় বন্ধুরা, মার্কিন স্বার্থ রক্ষা করার চেষ্টা করবে তারেক সরকার, ভারতের স্বার্থ রক্ষা করার চেষ্টা করবে তারেক সরকার, পাকিস্তান, চীন, যারা যারা আছে বাংলাদেশের আশেপাশে বা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সরকারে যাদের স্টেক আছে, তাদের সবার স্বার্থ রক্ষা করেই তাকে চলতে হবে। এবং তিনি সবসময় বলবেন যে আমরা আসলে অন্য কারো স্বার্থ রক্ষা করছি না, আমরা শুধুমাত্র আমার দেশের স্বার্থ রক্ষা করছি। কিন্তু মূল কথাটা হচ্ছে তার ওই স্বার্থ রক্ষার মধ্য দিয়ে তার প্রধানমন্ত্রিত্বের স্বার্থ রক্ষা পাবে, তার দলের স্বার্থ রক্ষা পাবে। কত অন্যায় যে বাংলাদেশে ঘটেছে, মানে আমি জানি না সেটা অন্য কোনো সরকারের আমলে কখনো ঘটেছে বলে এমন নজির নেই। তো এখন সেই সময়কার একটা প্রত্যক্ষ সহায়ক গোষ্ঠী ছিল প্রফেসর ইউনূসের, সেটি রাজনৈতিক সংগঠনগতভাবে ছিল বা তার এনজিও ছিল, আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, নানা রকম আরো আন্তর্জাতিক পার্টনার ছিল ইত্যাদি। সবকিছু মিলিয়ে তো একটা প্রফেসর ইউনূসের সরকারটা এই দীর্ঘ সময়
বাংলাদেশকে শাসন করেছে। তো সেই সময় তার যে সুবিধাভোগী এবং তার যে সহযোগী শক্তি যারা ছিল, তারাই ইউনূসের পক্ষের লোক, এবং তারা মনে করে যে যারাই প্রফেসর ইউনূসের সমালোচনা করবেন তারাই হচ্ছে তার প্রতিপক্ষ, এবং তার প্রতিপক্ষ বা প্রফেসর ইউনূসের প্রতিপক্ষ মানেই হচ্ছে আওয়ামী লীগ, এরকম একটা ধারণা কিন্তু তারা তৈরি করার চেষ্টা করছেন। এবং আপনি দেখবেন যে এখনকার সরকার, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কেও তারা মাঝে মধ্যে এরকম বলে থাকে যে তারা তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে আরেক আওয়ামী লীগ হয়ে উঠছে বিএনপি। তার মানে হচ্ছে তাদের সার্বক্ষণিক একটা আতঙ্কের নাম হচ্ছে আওয়ামী লীগ। পেইড এজেন্ট বা নন পেইড এটা একটু বলা কঠিন, কারণ যথেষ্ট পরিমাণ শক্ত প্রমাণ হাতে না থাকলে তো একজনকে পেইড এজেন্ট হিসেবে অভিযুক্ত করা যায় না। কিন্তু যেই জায়গাটায় আমার কাছে খুব স্পষ্ট মনে হয় সেটি হচ্ছে একটা আদর্শগত জায়গা তো রয়েছেই। যেমন 5ই আগস্টের পরে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যখন সরকার গঠিত হলো, এবং সেই সরকারের সময় বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন মব সহিংসতা, নজিরবিহীন বেআইনি ঘটনাবলী, নজিরবিহীন কি বলবো, মানে কত অন্যায় যে বাংলাদেশে ঘটেছে, মানে আমি জানি না সেটা অন্য কোনো সরকারের আমলে কখনো ঘটেছে বলে এমন নজির নেই। তো এখন সেই সময়কার একটা প্রত্যক্ষ সহায়ক গোষ্ঠী ছিল প্রফেসর ইউনূসের, সেটি রাজনৈতিক সংগঠনগতভাবে ছিল বা তার এনজিও ছিল, আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, নানা রকম আরো আন্তর্জাতিক পার্টনার ছিল ইত্যাদি। সবকিছু মিলিয়ে তো একটা প্রফেসর ইউনূসের সরকারটা এই দীর্ঘ সময় বাংলাদেশকে শাসন করেছে। তো সেই সময় তার যে সুবিধাভোগী এবং তার যে সহযোগী শক্তি যারা ছিল, তারাই ইউনূসের পক্ষের লোক, এবং তারা মনে করে যে যারাই প্রফেসর ইউনূসের সমালোচনা করবেন তারাই হচ্ছে তার প্রতিপক্ষ, এবং তার প্রতিপক্ষ বা প্রফেসর ইউনূসের প্রতিপক্ষ মানেই হচ্ছে আওয়ামী লীগ, এরকম একটা ধারণা কিন্তু তারা তৈরি করার চেষ্টা করছেন। এবং আপনি দেখবেন যে এখনকার সরকার, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কেও তারা মাঝে মধ্যে এরকম বলে থাকে যে তারা তো আওয়ামী লীগের অনুপস্থিতিতে আরেক আওয়ামী লীগ হয়ে উঠছে বিএনপি। তার মানে হচ্ছে তাদের সার্বক্ষণিক একটা আতঙ্কের নাম হচ্ছে আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ মানে কোথাও কোনো কিছু তারা তাদের পছন্দ না হলে তারা সেটাকে একটা আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ফেলতে চায়। তো এই ঘটনাটা বাংলাদেশে গত 1.5 বছরে, মানে প্রফেসর ইউনূসের 1.5 বছরে ঘটেছে, এবং তারই ধারাবাহিকতা এখনো চলছে বলে আমার কাছে মনে হয়। এবং তারা চায় না কোনোভাবেই যে কেউ প্রফেসর ইউনূসের সরকারের কোনো সমালোচনা করুক, সেটি হাম হোক, সেটি মব হোক, সেটি অন্য যে কোনো বিষয় হোক। আপনি কথা বলতে গেলে প্রথমত আপনাকে তারা আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে দেবে, দ্বিতীয়ত তারা আপনাকে মূর্খ, অশিক্ষিত এগুলো প্রমাণ করার চেষ্টা করবে, অথবা বলার চেষ্টা করবে যে এই বিষয়ে কথা বলার আপনার কোনো অধিকার নাই, এটি আপনার এখতিয়ারের বিষয় না। এরকম নানা রকম বয়ান তারা তৈরি করবে আপনার বিপক্ষে, যাতে যাতে তারা তারা মানে পরোক্ষভাবে তারা ভয় দেখাবে। সেই ভয়ে আপনি যেন চুপ করে থাকেন, এবং প্রফেসর ইউনূসের সরকারের বা ওই সময়ের শাসনের কোনো সমালোচনা যেন কেউ না করে। এটাই হচ্ছে প্রফেসর ইউনূসের সমর্থক গোষ্ঠীর মূল উদ্দেশ্য। তবে তারা পেইড নাকি নন পেইড নাকি ভলান্টিয়ার সেটা আমি বলতে পারবো না। কিন্তু হঠাৎ করে সাম্প্রতিক সময় আমরা দেখছি অনেক বেশি তৎপর হয়ে উঠেছেন তারা। যেমন আপনি একটা প্রোগ্রামে ছিলেন, সেটা নিয়ে আপনি নিজেও কথা বলেছেন, বিস্ময় প্রকাশ করেছেন যে হাম নিয়ে কথা বলতে গেলে হাম বিশেষজ্ঞ হতে হবে। এই ইউনিসেফ থেকে স্টেটমেন্ট দেওয়া হলো যে ডক্টর ইউনূসকে সতর্ক করা হয়েছিল বারবার। গতকাল ইউনিসেফের আবাসিক প্রতিনিধি তিনিও সংবাদ সম্মেলন বললেন 4 থেকে 5 বার ডক্টর ইউনূস সরকারকে নোটিশ করা হয়েছে, তাদের যে ভুল নীতি সে বিষয়ে সেখান থেকে সরে আসার দাবি জানানো হয়েছে। এবং এই কথাগুলো বলার জন্যই তো আপনারা উপস্থিত ছিলেন, আপনারা তো হামের ট্রিটমেন্ট দিচ্ছিলেন না। সেটি নিয়েও এক ধরনের প্রোপাগান্ডা বাজরা তারা মানে পরিবেশ না, নষ্ট কিন্তু করার চেষ্টা করলো। আমি এখানে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমি মনে করি আমরা যে আলোচনাটার জন্য ওখানে সমবেত হয়েছিলাম এবং যেসব কথা আমরা বলেছি, তাতে কিন্তু কিছুটা হলেও কাজ হয়েছে বলতে মানে টনক নড়েছে, সরকারের টনক নড়েছে। ইউনূসের সমর্থক গোষ্ঠী একটা ডিফেন্সিভ জায়গায় চলে গিয়ে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করছে, এবং তারা এরকমও বলার চেষ্টা করেছে তাদের লোকজন দিয়ে সোশ্যাল মিডিয়াতে এরকম প্রোপাগান্ডা যে এই বৈঠক নাকি ইউনিসেফই করিয়েছে, ইউনিসেফের ফান্ডে বা ইউনিসেফের সহযোগী সংগঠন দিয়ে, যে ইউনিসেফের কাছ থেকে যে টিকা কেনা হয়নি, ইউনূস সরকার যে কিনেনি, সেটিকে ইউনিসেফ বাইন্ড করেছে, তাতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে, এবং সেই জন্য ইউনূস সরকারকে দোষারোপ করার জন্য এরকম একটা বৈঠক পরোক্ষভাবে পেছন থেকে ইউনিসেফ আয়োজন করেছে। এবং এই কথা যখন লিখলো, এবং আমি দেখলাম আসিফ নজরুলের মতো লোকও সেই লেখা শেয়ার করেছেন তার ফেসবুক পেজে, নিঃসন্দেহে ইউনূস সরকারের সহযোগী হিসেবে তিনি এটা করতেই পারেন। এবং ওই দিনই বা তার পরদিন ইউনিসেফ থেকে বিবৃতি দিয়ে বলা হলো
যে বাংলাদেশে এরকম নামের কোনো সংগঠন বা প্রতিষ্ঠান তাদের নেই এবং তারা এই গোল টেবিল বৈঠক সম্পর্কে কিছুই জানে না বা তাদের কোনো জানার প্রয়োজনও মনে করে দরকার নাই। এটা একটা ভিন্ন প্ল্যাটফর্ম, ভিন্ন সংগঠন, ভিন্ন প্রতিষ্ঠান তারা করেছে। আবার অনেকে দেখবেন যে ডেইলি স্টারকে দিল্লি স্টার ইত্যাদি নানা রকম গালাগাল করে সেখানে পোস্ট দিচ্ছে ফেসবুকে যে তোমরা এইসব কেন করছো, ইউনিভার্সিটির সমালোচনা করছো, এটা সেটা। অথচ ডেইলি স্টারের একটা হল, সেটা তারা কমার্শিয়ালি ভাড়া দেয়, প্রত্যেক দিনই সেখানে এক বা একাধিক প্রতিষ্ঠান, একাধিক সংগঠন সেখানে নানা রকম আলোচনা করে, অনুষ্ঠান করে, সেমিনার করে, গোলটেবিল করে। এখানে ডেইলি স্টারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো আমি বলতে চাচ্ছি যে এই যে আলোচনাটা আমরা আমরা অল্প কয়েকজন ছোট ছোট মানুষ সেখানে বসে কথা বললাম, তার ফলে সবার এমন এমন একটা অস্থিরতা তৈরি হলো যে সবাই এটা নিয়ে প্রচুর কথা বলা শুরু করলো, প্রচুর আলোচনা শুরু হলো। সরকারও বিষয়টাকে সিরিয়াসলি নিল। ইউনিসেফ পরের দিন বিবৃতি দিয়ে সংবাদ সম্মেলন করে তারা বলতে বাধ্য হলো যে আমরা সরকারকে সতর্ক করেছিলাম, তখনকার প্রফেসর ইউনূসের সরকারকে, যে 5 থেকে 6 বার চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে, তারপরেও তারা এই টিকা কেনার কোনো উদ্যোগ নেয়নি এবং তারা নিজেরা কিনতে চেয়েছে। নিজেরা কিনতে গেলে ইউনিসেফকে অ্যাভয়েড করে সরাসরি ডাইরেক্ট নিজেরা কিনতে গেলে দেখা যায় যে 1 বছরের মতো সময় লাগে। তো এটি তো সব ইউনূস সরকারের পক্ষে সম্ভব ছিল না এবং তারা সেই উদ্যোগও নেয়নি। মাঝে গুঞ্জন থেমে গিয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসানো হচ্ছে। আবারও সেই গুঞ্জনটি আমরা শুনতে পাচ্ছি। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি পদে বসতে পারেন। বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন সাহেব, তাকে পদত্যাগ করতে হবে আমরা সবাই জানি। সেখানে সামবডি আসবে সেটিও আমরা জানি। কিন্তু ডক্টর ইউনূসের বিষয়ে যে গুঞ্জনটি মাঝে থেমে গিয়েছিল, আবার সেটি উঠছে। এই যে নানান ধরনের প্রোপাগান্ডা বা কিছু মানুষ যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করছেন, তাদের পিছে নানান ধরনের অপপ্রচার সৃষ্টি করা, এগুলো কি তারই একটা অংশ? বিএনপি দীর্ঘদিন পরে, বিএনপি একটি পুরনো রাজনৈতিক দল, তাদের অনেক নেতৃবৃন্দ আছেন সিনিয়র, তাদেরকে বাদ দিয়ে হঠাৎ করে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি কেন বানাতে হবে? বিএনপির কি লোকের অভাব পড়েছে বা বিএনপি কি তাদের সঙ্গে চুক্তি করে ক্ষমতায় এসছে যে তাদের বিরাট কোনো প্রতিপক্ষ ছিল, বিএনপিকে কারচুপি করে জিতিয়ে দেওয়া হয়েছে যে আমাকে তোমরা রাষ্ট্রপতি করে দিবা? সেরকমও তো না। আমরা সবাই জানি বাংলাদেশের রাজনীতিতে, আমি নির্বাচনের আগেও বহুবার বলেছি যে বাংলাদেশের ভোটের রাজনীতিতে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। তো সেখানে বিএনপির অনুপস্থিতিতে আওয়ামী লীগ একা মাঠে গোল দেয়। গত ওই যে 14 সাল, 18 সাল বা অন্য কি বলে 23 সালে, আমরা যে 24 সালে যেটা দেখেছি। আবার এবার আওয়ামী লীগ নেই, মানে অনেকটা ফাঁকা মাঠে বিএনপি গোল দিয়েছে। যদিও একটা মেকি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখেছি, যেটা জামাতের সঙ্গে, মানে এখনকার বিরোধী দল জামাত, যদিও বিএনপির আর জামাত একসময় তারা ঐক্যবদ্ধ ছিল, সরকারের অংশ ছিল, আন্দোলনের অংশ ছিল, সবই। ওই যে জাতীয় পার্টি যেমন যেমন আওয়ামী লীগের বিরোধী দল, জামাত সেরকম বিএনপির বিরোধী দল। এগুলিকে ওই যে এরশাদের সময় আমরা বলতাম বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল। তো এরা বাইরে বাইরে ভেতরে যতই ভাব দেখাক যে আসলে তো জামাত কোনো বিরোধী দল না, জামাত একই দল। আবার যদি ওই যে এখন কথাবার্তা হচ্ছে বিভিন্ন জায়গায় যে শেখ হাসিনা ফিরবে, আওয়ামী লীগ ফিরবে, ওই যে মাহফুজ আলম লিখেছে অমুক তমুক, কালকে যদি আওয়ামী লীগ ফিরে আসে রাজনীতির মাঠে, যদি তাদের নিষেধাজ্ঞা উঠে যায় বা একটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, তখন আবার দেখবেন যে জামাত, এনসিপি, বিএনপি সব এক হয়ে আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে মাঠে থাকবে। তো এইসব বাস্তবতায় আমার কাছে, যেটি আপনি মূল জায়গায় আসি, যে আমার কাছে মনে হয় না যে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করার জন্য বিএনপিও খুব একটা তৎপর। আমার ব্যক্তিগত ধারণা। আপনার হিসাবটা হয়তো একদিক থেকে অবশ্যই ঠিক আছে, কিন্তু আমি যদি পাল্টা প্রশ্ন করি যে 1 নম্বর হচ্ছে আপনি বলেছেন তার ওই তিক্ত অভিজ্ঞতা থেকে তিনি আর ফিরে আসবেন না এই ধরনের পদে, ডক্টর ইউনূসের কথা বলেছেন। কিন্তু ডক্টর ইউনূস সম্পর্কে আমরা জানি যে সবসময় তিনি লাইমলাইটে থাকতে চান বা বিশেষ বিশেষ পদে তিনি বসতে চান, তিনি সহজে পদ ছাড়েন না, এই একটি বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে কেন বিএনপি তাকে করবে? পাল্টা প্রশ্ন যদি করা হয় যে ডক্টর ইউনূস মার্কিন চুক্তি করে গেল, সেই চুক্তির বীর দর্পে এগিয়ে নিয়ে যাচ্ছে বিএনপি। ডক্টর খলিল ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদে ছিলেন বিশেষ জায়গায়, তিনি হলেন পররাষ্ট্রমন্ত্রী। আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান, মার্কিন নাগরিক, তিনি উড়ে এসে জুড়ে বসলেন, তিনি এখনো বহাল তবিয়াতে আছেন। এরকম আরো অনেক এক্সাম্পল দেওয়া যাবে। জ্বালানি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো, যেখানে আমাদের জ্বালানি মন্ত্রী ছিলেন না, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল নিজ দায়িত্বে তিনি এগুলো করলেন। নতুন করে সামরিক চুক্তি কথা শোনা যাচ্ছে। অর্থাৎ সবকিছু আইদার ডিপ স্টেট অথবা মার্কিন যে এজেন্ডা গুলো, সেই এজেন্ডা বাস্তবায়নের পথে বিএনপি এগিয়ে চলেছে। আমরা ধারণা করেছিলাম বিএনপি এগুলো থেকে বেরিয়ে আসবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এগুলো সব বাস্তবায়নের পথে এগোচ্ছে। সেই জায়গা থেকে ডক্টর ইউনূসকে যদি বিশেষ জায়গা থেকে চাপ
প্রয়োগের মাধ্যমে বসানোর কথা বলা হয়, সেটা কি অবাক হওয়ার কিছু থাকবে? আচ্ছা, না সেরকম ক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না। এখানে দুইটা ইস্যু আমি বলতে চাই আলাদা করে। এক নম্বর ইস্যু হচ্ছে যে বিদ্যমান কাঠামো, বিদ্যমান সাংবিধানিক কাঠামোর ভেতরে প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হবেন এবং তাকে ওই গণভবনের কি বলে বঙ্গভবনের একজন স্পিচ রাইটার একটা বক্তৃতা লিখে দিবেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি অনুমোদন করবেন এবং তারপরে তিনি সেটি এই যে আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের মতো অথবা পূর্ববর্তী রাষ্ট্রপতিদের মতো তিনি এটা পাঠ করে যাবেন। সেই রকম জায়গায় বোধহয় মানে প্রফেসর ইউনূসের প্রতি আমার সকল শ্রদ্ধা রেখেই বলছি যে তিনি বোধহয় ওই রকম একটা পুতুলের মতো রাষ্ট্রপতি হতে রাজি হবেন না নিজেও। তাকে যদি সেরকম ক্ষমতা দেওয়া। জামাত ইসলামী এবং এনসিপি সকল জুলাই সনদ বাস্তবায়নের জন্য নানান ধরনের চাপ হ্যাঁ, দিচ্ছে। কিন্তু সেই জুলাই সনদ তো বিএনপি বাস্তবায়ন করছে না। সেই জুলাই সনদ বাস্তবায়ন যদি না করে তাহলে তো প্রফেসর ইউনূস এরকম ঠুটো জগন্নাথ রাষ্ট্রপতি হতে যাবেন বলে আমার কাছে মনে হয় না। এক, দ্বিতীয় হচ্ছে আপনি মার্কিন চাপের কথা বলছিলেন বা মার্কিন চুক্তি ইত্যাদি বিষয়ে বিএনপি সরকার কোনো ভিন্ন রকম অবস্থান নেয়নি। আমরা জানি যে তৃতীয় বিশ্বের দেশগুলো, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের রাজনীতি বা সরকার পরিচালনার ক্ষেত্রে দেশের ভেতরের রাজনীতি যেমন থাকে, দেশের বাইরের রাজনীতিও থাকে। সরকার পরিচালনার ক্ষেত্রে শুধু না, সরকার গঠন, সরকার পতন, সরকার পরিচালনা সবকিছুর ক্ষেত্রেই নানা রকম দেশি বিদেশি মানে নানা রকম চাপ থাকে, নানা রকম কৌশল থাকে, নানা রকম মেকানিজম থাকে। তো সেই ভূ রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের জায়গা থেকেই কিন্তু প্রফেসর ইউনূস ক্ষমতায় এসছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তি তাকে যে উদ্দেশ্যে বসিয়েছেন সেই উদ্দেশ্য সফল করার জন্যই মার্কিন চুক্তি হয়েছে। এখন তারেক রহমান বা বিএনপি ক্ষমতায় এসে এতদিন পরে, বিএনপি দীর্ঘকাল পরে 20 বছর পরে বিএনপি ক্ষমতায় ফিরে এসে হঠাৎ করেই একটা মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে, ভারতের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে, চীনের বিপক্ষে চলে যাবে সেটা সম্ভব না। তাকেও তো আসলে বাস্তবতা বুঝতে হবে। এটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বিএনপি হুবহু সবকিছু ওই রকম ভাবে মেনে নেবে সেটি না। নিশ্চয়ই তারা পর্যালোচনা করবে, নিশ্চয়ই তারা তাদের মতো করে কিছুটা হলেও পরিবর্তন করার চেষ্টা করবে, সংযোজন, পরিমার্জন, বিয়োজন, যাই বলেন না কেন, মানে এটাকে একটা রিভিউ করার জায়গায় তারা নিয়ে আসবে এবং সেই আলোচনাগুলি বিএনপির ভিতরে আন্ডারনিথ কিন্তু আছে, স্রোতের মানে তলদেশে, পানির উপর থেকে সেটা দেখা যায় না। কিন্তু আমার কাছে মনে হয় যে এটার জন্য সময় লাগবে। আর আপাতত যেহেতু তারা দীর্ঘদিন পরে ক্ষমতায় ফিরে এসছে, এখন তারা তাদের দলকে সংগঠিত করা, দেশের এই রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অস্থিরতা, মব নিয়ন্ত্রণ ইত্যাদি, তারপরে একটা বড় চাপ তাদের উপরে যে জুলাই সনদের বাস্তবায়ন, তারপরে জুলাইয়ের হত্যাকাণ্ড ইত্যাদির বিচার, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরবে কি ফিরবে না, শেখ হাসিনা বলছেন দেশে ফিরবে, সবকিছু মিলিয়ে সরকারের উপরে তো নানা রকম চাপ রয়েছে। সেই চাপ মোকাবেলা করে এখনই সরকার মার্কিন চুক্তি রিভিউ করতে যাবে বলেও আমার কাছে মনে হচ্ছে না। সময় লাগবে। একটা নতুন সরকার, তাকে তো নাগরিকদের তরফ থেকেও সময় দেওয়ার বিষয় আছে। সময় দেওয়া বলতে বড় বড় পলিসি লেভেলের ক্ষেত্রে সময় দেওয়া, কিন্তু যখন কোনো ওই যে গতকালকের রামিসার ঘটনার কথা বল, এরকম যখন কোনো অবিচার অন্যায় ঘটবে সেখানে কোনো সময় দেওয়া যাবে না, সেখানে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতে হবে। কিন্তু রাষ্ট্রীয় দীর্ঘমেয়াদী পলিসি বা এরকম আন্তর্জাতিক পলিসি নির্ধারণের ক্ষেত্রে তারা ভেবেচিন্তে সময় নেবে। এইটা অন্তত সাংবাদিক হিসেবে, নাগরিক হিসেবে বা দেশের একজন অংশীদার হিসেবে আমি এটা আশা করি যে তারা এগুলো বিশ্লেষণ করবে, রিভিউ করবে বা এগুলোর ব্যাপারে পদক্ষেপ নেবে। আমি আপনার সঙ্গে একমত। এই প্রশ্নটি করে আমরা শেষ করবো আপনার প্রতিক্রিয়া জেনে বা উত্তরটি নিয়ে। সেটা হচ্ছে, আপনি যেটা বলছেন দীর্ঘ 20 বছর পর বিএনপি ক্ষমতায় এসেছে, অবশ্যই তারা নিজেদের স্বার্থ অবশ্যই বিবেচনা করবে। নিশ্চয়ই কাউকে এমন ভাবে রাগ ক্ষোভের জায়গা নিয়ে যাবে না বা প্রতিহিংসার জায়গা নিয়ে যাবে না যাতে ক্ষমতা হারাতে হয়। আমার প্রশ্ন হচ্ছে যে দলীয় স্বার্থ তো অবশ্যই দরকার, এবং অবশ্যই ক্ষমতায় থাকার জন্য রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতা করে, এটি তো নতুন করে বলার কিছু নেই। কিন্তু দলীয় স্বার্থ দেখতে গিয়ে আমার জাতীয় স্বার্থ, আমাদের জাতীয় সার্বভৌমত্ব বিপন্নের পথে যাবে, সেটি কোন রাজনৈতিক দলের আদর্শ হতে পারে? মানে আপনি বলছেন সময় দিতে হয়, সেই সময় দিতে দিতে আমরা দেখলাম বোয়িং চুক্তি করা হলো, জ্বালানি সমঝোতা স্মারক চুক্তি করা হলো, আমরা দেখতে পাচ্ছি যা সামরিক চুক্তির দিকে হয়তো যেতে পারে, এবং যার কারণে আবার প্রতিবেশী কোন কোন রাষ্ট্র দেখা যাচ্ছে যাদের সাথে সম্পর্ক উন্নয়নের কথা ছিল, তারা নাখোশ, তাদের ক্ষোভ বাড়ছে, দূরত্ব বাড়ছে বিএনপি সরকারের প্রতি। এবং আবার শুনতে পাচ্ছি পাকিস্তানের প্রধানমন্ত্রী তারাও কোনো কোনো সামরিক চুক্তি করবে। চীনের সাথে তিস্তা চুক্তির বিষয় অনেক দূর অগ্রসর হওয়া হয়েছে, যদিও আমাদের তিস্তা প্রজেক্টটি খুবই দরকার। সব মিলিয়ে কি আসলে দেশের স্বার্থ বাদ দিয়ে
দলীয় স্বার্থ বা ক্ষমতাটাকেই বড় করে দেখা হচ্ছে, নাকি নাকি যারা বলেন যে বিশেষ করে চুক্তির মাধ্যমেই কেউ কেউ ক্ষমতায় থাকার চেষ্টা করেছে বা ক্ষমতায় এসেছে? আচ্ছা, এটা শোনেন, রাজনীতিবিদদের কথাবার্তা তো আসলে আপনার আমার কথার মতো না। ওনারা, আমার সাংবাদিকতা জীবনের একটা অভিজ্ঞতা, এটা আমি মানে আড্ডায়, ঘরোয়া আড্ডায় বিশেষ করে বলি, আজকে আপনাকে বলি যে আমার জানা মতে রাজনীতিবিদরা, আমি তো দীর্ঘকাল টেলিভিশনে কাজ করেছি সেই 2000 সাল থেকে শুরু করে, টেলিভিশন ক্যামেরার সামনে কখনো, জেনারেলি কখনো রাজনীতিবিদরা কোনো সত্যি কথা বলেন না। সেই কথাই বলেন যেই কথা মানুষ শুনতে চায়, বা যেই কথা শুনলে তার নিজের, তার দলের, তার সরকারের বা তার মানে তার সারাউন্ডিংস এর উপকার হবে। ওনার মনের মধ্যে কি আছে সেটি উনি নিজেই জানেন। ওনার মানে ঠিক পাশে বসা মানুষটিও জানেন কিনা সন্দেহ আছে। ফলে রাজনীতিবিদরা যখন বলেন যে আমরা দেশের স্বার্থে এটা করছি, সেটা কতটা দেশের স্বার্থ, না কতটা ওনার নিজের স্বার্থ, বা কতটা ওনার দলের স্বার্থ, সেটি উনি ভালো বলতে পারবেন। কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে যে ওনারা প্রকাশ্যে যা বলেন সেটি বেশিরভাগই হচ্ছে লোক দেখানো, এটি আসলে সত্যিকারের কথা না। আর হ্যাঁ, বিএনপি বা আওয়ামী লীগ বা যে কোনো দল ভিত্তিক বিষয় না, বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি যে সবাই কম বেশি এই মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি রেখে, ভারতকে খুশি রেখে, চীনকে খুশি রেখে, কোনো কোনো ক্ষেত্রে পাকিস্তানকে খুশি রেখে তাদের রাষ্ট্র পরিচালনা করে এবং করতে হয় বা করেছে অতীতে। আপনি দেখেন শেখ হাসিনার সরকারের আমলে চীন থেকে যখন সাবমেরিন কেনা হলো, সেটি নিয়েও কিন্তু ভারতের সঙ্গে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছিল, আমাদের মনে আছে। তো এরা কিন্তু চেষ্টা করে, সব সরকারি চেষ্টা করে যে ভারতকেও খুশি রাখা, চীনকেও খুশি রাখা, এই মার্কিন যুক্তরাষ্ট্রকেও খুশি রাখা, রাশিয়াকেও খুশি রাখা। এবং অনেকে আবার মনে করে যে এই যে সকলকে খুশি রাখতে গিয়ে আসলে কাউকেই খুশি রাখতে পারে না, এটাও আরেকটা। তো ফলে মার্কিন স্বার্থ রক্ষা করার চেষ্টা করবে তারেক সরকার, ভারতের স্বার্থ রক্ষা করার চেষ্টা করবে তারেক সরকার, পাকিস্তান, চীন, যারা যারা আছে বাংলাদেশের আশেপাশে বা বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সরকারে যাদের স্টেক আছে, তাদের সবার স্বার্থ রক্ষা করেই তাকে চলতে হবে। এবং তিনি সবসময় বলবেন যে আমরা আসলে অন্য কারো স্বার্থ রক্ষা করছি না, আমরা শুধুমাত্র আমার দেশের স্বার্থ রক্ষা করছি। কিন্তু মূল কথাটা হচ্ছে তার ওই স্বার্থ রক্ষার মধ্য দিয়ে তার প্রধানমন্ত্রিত্বের স্বার্থ রক্ষা পাবে, তার দলের স্বার্থ রক্ষা পাবে। এটি হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা। আমি ছোট্ট একটা প্রশ্ন করি। আপনি যে বলছেন সবাইকে সন্তুষ্ট রাখতে গিয়ে আসলে কাউকে সন্তুষ্ট রাখা যায় না দিন শেষে, সেক্ষেত্রে কি বিপদে পড়ার সম্ভাবনা আছে? যেমনটা এর আগে আমরা দেখেছি, মানে শেখ হাসিনা তিনি শেষ পর্যায়ে এসে চীনকে হাতে রাখার চেষ্টা করলেন, ভারতকে তো সবসময় আম, আহ, একটা আস্থার জায়গায় রাখার চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু শেষ পর্যায়ে এসে ভারত মনক্ষুণ্ণ হলো এবং অনেকে বলেন যে অনেকগুলো কারণের মধ্যে এটি একটি কারণ। আওয়ামী সরকারের যে করুণ বিদায়টি, এটি তার মধ্যে অন্যতম একটি কারণ। সেই ধরনের কোনো বিপদের আশঙ্কা আছে কিনা, যে সবাইকে সন্তুষ্ট রাখতে গিয়ে আসলে এখন যে না, ব্যাপারটা হচ্ছে শেখ হাসিনার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে। আমি তো আসলে অতটা বড় বিশেষজ্ঞ না, কিন্তু আমি তো রাজনীতির কি বলবো, একাডেমিক্স ক্লাসরুমের ছাত্র না হলেও রাজনীতির ভেতরের জিনিসগুলি এত বছর ধরে এত কাছের থেকে দেখেছি, রাজনীতির শীর্ষস্থানীয় ব্যক্তিদেরকে দেখেছি, তাদের তৎপরতা দেখেছি। সেই জায়গা থেকে আমি মনে করি যে শেখ হাসিনা একটা পর্যায়ে এসে অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলেন এবং তিনি মনে করেছেন যে তিনি চাইলে যে কোনো কিছু করতে পারেন। সেই জায়গা থেকে তিনি আসলে একটু একটু ওভার ট্রাম্প খেলছিলেন শেষের দিকে এসে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে তার ভিতরে এই কনফিডেন্সটা তৈরি হয়েছিল। এটা কিন্তু 2009 সালে তিনি যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন, বা 14 সালেও এসে এটা ছিল না। এরকম কি বলবো, অতিরিক্ত আত্মবিশ্বাসী সিদ্ধান্ত এবং অতিরিক্ত জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত আমি বলবো, সেগুলো আমরা লক্ষ্য করেছি ওনার ভিতরে 2018 সালের পর থেকে। তো একটা 10 বছর টানা প্রধানমন্ত্রী থাকার পরে এরকম একটা সিদ্ধান্ত, একটা বা একাধিক সিদ্ধান্ত তিনি নিয়েছেন, এবং তারই ধারাবাহিকতায় উনি বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজকর্ম করেছেন যেগুলো তার জন্য বিপদের কারণ হয়েছে, তার দলের জন্য ক্ষতির কারণ হয়েছে। তো আমি সেই শেখ হাসিনার সরকারের সমালোচনা করার জন্য না, আমি বলছি যে 10 বছর, টানা 10 বছর ক্ষমতায় থাকার পরে এসে তিনি সেরকম সিদ্ধান্ত নিতে পেরেছেন বা সেরকম ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করতে পেরেছেন। তারেক রহমান তো একেবারেই নবীন রাজনীতিতে, তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন ছিলেন। দেশে এসে তার এগুলো সামাল দিতে সময় লাগছে। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে তাকে নানা রকম পরিস্থিতি, মানে কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে প্রতিদিন আগাতে হচ্ছে। তিনি অভিজ্ঞতা অর্জন করতে করতেই তার অনেক সময় লাগবে। ফলে তিনি এখনই শেখ হাসিনার মতো এরকম ট্রাম্প
ওভার ট্রাম্প খেলতে যাবেন বলে আমার কাছে মনে হয় না। এবং তিনি চেষ্টা করবেন যতটা রয়েস হয়ে, মানে কম এফোর্ট দিয়ে সম্পর্কগুলিকে মেনটেন করা যায়। এটা আমার ব্যক্তিগত ধারণা। তারপরেও তারেক রহমানের উপদেষ্টারা রয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, তারা সিদ্ধান্ত নেবে সরকার কি করবে। কিন্তু আমি সাদা চোখে মনে করি যে তারেক রহমান এখন কোনো বিপদ হতে পারে এমন কোনো ঝুঁকি তিনি নেবেন না, সেটি অভ্যন্তরীণ ভাবেও না, আন্তর্জাতিক ভাবেও না। যে দলটি আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী, যে দলের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক, পরবর্তীকালে তরুণ শেখ মুজিব এবং বঙ্গবন্ধু উপাধি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, এইচ.এম. কামরুজ্জামান, মনসুর আলী সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, এবং ৭৫-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর ওই সময়কালে আওয়ামী লীগের তরুণ নেতা প্রয়াত জনাব আব্দুর রাজ্জাক, জনাব তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, আব্দুস সামাদ আজাদ, জিল্লুর রহমান, আব্দুল মান্নান টাঙ্গাইল বাড়ি, আমির হোসেন আমু তো বললামই, এরা সবাই মিলে শেখ হাসিনা 1981 সালে ফিরবার আগেই, কিন্তু আমি এটা বলছি একটা প্রেক্ষাপটে, শেখ হাসিনা 1981 সালের 17ই মে দেশে ফিরবার আগেই ৭৫-এর 15ই আগস্টের নির্মম ট্র্যাজেডির পর, 3রা নভেম্বরে জেলখানার অভ্যন্তরে 4 জাতীয় নেতার হত্যার পর, তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, এইচ.এম. কামরুজ্জামান, মনসুর আলী, পৃথিবীর বর্বরচিত হত্যাকাণ্ড, জেল হত্যাকাণ্ড, তারপরও কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল। এবং 1979 সালে জিয়াউর রহমানের ওই রকম জনপ্রিয়তার মধ্যেও মুজিববিহীন বাংলাদেশে আওয়ামী লীগ আসন কম পেয়েছিল 39টা, তাও 2008-এ বিএনপি পেয়েছিল 29টা, আওয়ামী লীগ পেয়েছিল 39টা 1979 সালে। এবং সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির ভোটের পার্সেন্টেজ খুব একটা ছিল না। তো সেই রাজনৈতিক দলকে আমি যদি এখন এই বিগত অন্তর্বর্তী সরকারের কথাই বলি, সেই রাজনৈতিক দল কি, এটা কি আপনার ওই হিজবুত তাহরির, নাকি আল্লাহর দল বা এ ধরনের জঙ্গি ফুস্কো সংগঠন? যে আওয়ামী লীগের নানা দুর্বলতা আছে, নানা ব্যর্থতা আছে, ইভেন অনেক দোষও আছে অন্যান্য পলিটিক্যাল পার্টির মতো। এবং 2024-এ ইউনূস সাহেব কি বললো না বললো যায় আসে না, সে তো একটা স্ট্যান্ড বাজলো। আমাদের 500 শিশুর বেশি মানবতার বিরোধী অপরাধের কাছাকাছি চলে এসেছে, পাশাপাশি অপরাধ করেছে। কিন্তু যেমন অনেকে বলে, আমার সঙ্গে অনেকে দ্বিমত করতে পারে, অনেকে বলে না একটা বড় অংশ এখন, 15 বছরের অবৈধ শাসন আওয়ামী লীগের শাসন যদি ভোটারবিহীন বলেন, তাহলে 2014 থেকে আওয়ামী লীগ মাইন্ড করলো কিছু যায় আসে না। আর অন্যরা মাইন্ড করলে হবে না যে 8-এ নির্বাচন হয়নি, 8-এ সুষ্ঠু নির্বাচন হয়েছে। যে কয়টি বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য সব মানুষের কাছে, তার মধ্যে একটি ছিল অন্যতম 2008-এর 29শে ডিসেম্বর। সো 8-এর 29শে ডিসেম্বর থেকে 14 সালের 5ই জানুয়ারি নির্বাচন আগ পর্যন্ত শেখ হাসিনা সরকার সাংবিধানিকভাবে বৈধ সরকার। এবং আপনার সেইখানে 14-র পরে 18, 24 এগুলো নিশ্চয়ই আমি মনে করি প্রকাশ্যে বলুক না বলুক, অন্তত আওয়ামী লীগের মতো অভিজ্ঞ দল নিশ্চয়ই তারা তাদের দলের মধ্যে আলাপ করে। এটা খুব গর্বের না, লজ্জার যে আওয়ামী লীগ ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার কথা বলে, বা শেখ হাসিনাও বলতেন আমি সব হারিয়ে এটার জন্য এসেছি। সেই আওয়ামী লীগই ভাতের অধিকার হয়তো দিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এটা তো সত্য, ঐতিহাসিক সত্য। তো সেই আওয়ামী লীগকে আপনি ওই যে আসিফ নজরুল আজকে যান বাঁচানোর জন্য এগুলো বলছে যে আওয়ামী লীগ ফিরে এসেছে, ছিলই, দম্ভ ছিল না কি বলছে, এগুলো পড়ার অধিকার পাই না। তো তারাই তো একটা ইস্যুটা আপনার মনে আছে পুনিয়া ভাই, বীর মুক্তিযোদ্ধা একজন সাবেক রাষ্ট্রপতি যিনি পার্লামেন্টের স্পিকার ছিলেন এবং অভিজ্ঞ পার্লামেন্টিয়ান, 7 বার এমপি হয়েছিলেন, সব আমলে, সব সরকারের আমলে, বিএনপির আমল তো বটেই। তো সেই আব্দুল হামিদ সাহেব অসুস্থ বেচারা, লুঙ্গি পরে, তার ড্রেস পরার বদলানোর টাইম নেই, লুঙ্গি পরে সিঙ্গাপুর চলে গেল। আর ওই যে ইউনূস আর আসিফ নজরুলদের যে পালক পুত্ররা এখন যারা এনসিপি করেছে, তারা একেবারে আওয়ামী লীগ নিষিদ্ধ করো 2-3 দিন ধরে ঠান্ডা পানি টানি খেয়ে, পরের দিন আসিফ নজরুল সাহেব পাশে রিজওয়ানাকে নিয়ে, আদিলুর রহমান শুভ্রকে নিয়ে, এবং যে এক্সিস্টিং আইন ছিল সন্ত্রাস দমন আইন 2009, সেখানে কার্যক্রম নিষিদ্ধ কোনো দলের করার সুযোগ ছিল না। তার আগের দিন অ্যামেন্ডমেন্ট করে পরের দিন সেটার বলে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো, একটা খেলো যুক্তি নিয়ে যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত।
5ই আগস্টের পরে কত, এখন তো মে মাস, আর 3 মাস পর 5ই আগস্ট হবে, জুন জুলাই আগস্ট, এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলাই হয়নি। তো এই যে একটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক, ফ্যাসিস্ট কাজ ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল্লাহ করেছে, তাদের তো পাপের স্খলন করতেই হবে। তো আমি মনে করি যে আমি আবারও আপনার বহু টকশোতে বলেছি, বিএনপি এই বর্তমান সরকার যদি মনে করে যে আমরা সত্যি আওয়ামী লীগের সময় যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, এটাও তো সত্য, ব্যাংক লুটের অভিযোগ ছিল, হত্যাকাণ্ডের অভিযোগ আছে, সেগুলোরও যদি সুষ্ঠু বিচার করতে হয়, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আওয়ামী লীগ তার রাজনীতি করুক, জনগণ গ্রহণ করে কিনা, কিংবা আওয়ামী লীগের নেতাদের বিচার নর্মাল আদালতে, প্রচলিত আদালতে, আইসিটিতে না, সাক্ষ্য প্রমাণ দিয়ে উভয় পক্ষের লয়ারকে দিয়ে গ্রহণযোগ্য বিচার করুক, যে বিচার কেউ এসে কলমের খোঁচা বাদ করতে পারবে না। এখন তো শেখ হাসিনার যতটুকু বিচার হয়েছে বন্যদের, সেটা নিয়ে তো অনেক প্রশ্ন, অনেক বিতর্ক, অনেক ধরনের যৌক্তিক প্রশ্ন উঠছে। তাদের কি নাম অ্যাপ্রুভার করানোর ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেনের খবর পাওয়া যাচ্ছে, এক প্রসিকিউটর তো পদত্যাগই করলো অর্থনৈতিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের এক নেতার লয়ারের সঙ্গে। তো যাই হোক, তো ফলে আমি মনে করি যে শেখ হাসিনা যেটা এটা সিদ্ধান্ত বলেছেন, আমিও দেখেছি ইন্ডিয়ান পত্রিকাতে, খুব নামকরা পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস এবং টাইমস অফ ইন্ডিয়া বোধহয় খুব সম্ভবত। তো ধরেন আওয়ামী লীগ তো আওয়ামী লীগের কার্যক্রম করবেই। যখন তারেক রহমান সাহেব লন্ডনে নির্বাসনে ছিলেন, তখন তো উনিও প্রায় বলতেন আসবো, বিএনপিরাও বলতো আসবে, স্লোগান ছিল না? সম্মানিত দর্শক, সারা বাংলাদেশ আবার শেখ হাসিনার জ্বরে কাঁপছে। মানে এটা ইতিবাচক নয়, শেখ হাসিনার ভয়ে কাঁপছে। সাম্প্রতিক সময় তিনি একটি ভিডিও বার্তায় বেশ দৃঢ়তার সঙ্গে এবং অনেকটা হুমকির স্বরে ঘোষণা করেছেন আগামী 6 মাসের মধ্যে তিনি দেশে ফিরবেন। এবং তিনি সরকারকে দুটো কথা বলেছেন। প্রথম হলো যে আমাকে যে বিমানে করে বা প্লেনে করে এই দিল্লিতে পাঠানো হয়েছে, সেই বিমান পাঠান, আমি এক্ষণ চলে আসব। নাম্বার 1, ইটস এ হিউজ চ্যালেঞ্জ। এবং যারা বিমানে করে শেখ হাসিনাকে দিল্লিতে পৌঁছে দিয়েছেন, তাদের গালের উপর রীতিমতো চপেটাঘাত। যদি সাহস থাকে, যদি শক্তি থাকে, তাহলে সেই প্লেনটা পাঠান। এখানে সাহস, শক্তি এবং সামর্থ্য, তাহলে সেই প্লেনটা পাঠান, আমি সেই প্লেনে চলে আসবো। একেবারে বাংলা কথা। 2 নম্বর, আমি আসতেছি, জেলখানা রেডি করেন, আমাকে কোথায় রাখবেন, জেলখানা রেডি করেন, আর আমাকে যে ফাঁসি দেবেন সেই মঞ্চটাও রেডি করেন। এইরকম থ্রেট বিদেশে বসে বা জেলখানাতে বসে কোনো রাজনৈতিক নেতা দিয়েছেন আমি আসলে শুনিনি। অনেক বড় বড় নেতা এই মুহূর্তে জেলখানাতে আছেন। মায়ানমারের অং সান সু চি আছেন, ইমরান খান আছেন, মাদুরো আছেন, এরকম অনেকে আছেন। আবার অনেকে প্রবাসে আছেন। এমনকি শেখ হাসিনার চাইতেও বড় বড় এবং বিখ্যাত মানুষগুলো, যাদের প্রতি ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা বিরাট, যাকে বলে হয়, গ্রিন সিগন্যাল রয়েছে। যেমন ধরুন দালাই লামা, ভারতের রাষ্ট্রীয় মেহমান রূপে দালাই লামা দীর্ঘদিন ধরে আছেন তিব্বতের ধর্মগুরু, এবং যার উপর আমেরিকার একটা প্রচন্ড গ্রিন সিগন্যাল রয়েছে। হি ক্যান ফ্লাই অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড জাস্ট লাইক এ প্রেসিডেন্ট। আমেরিকা তাকে এই সুযোগটা দিয়েছে, কিন্তু চীন পছন্দ করছে না। এত ক্ষমতা নিয়েও দালাই লামা কোনোদিন শেখ হাসিনার মতো এভাবে কথা বলেননি। এর বাইরে বহু মানুষ এক্সাইলে ছিলেন বা এখনো আছে। যেমন রেজা শাহ পাহলভীর সন্তান এখন আমেরিকাতে আছেন। তারপর রাশিয়াতে আছেন বাশার আল আসাদ। পলিটিক্যাল লিগেসি, রাষ্ট্র ক্ষমতা এবং পিছনে যদি পিছনে যাকে বলা হয় ব্যাকবোন যদি বলেন, বা পিছনে যারা তাকে দিয়ে কাজ করাচ্ছে, সেই দিক থেকে বাশার আল আসাদ এখন এই পৃথিবীর সবচেয়ে অন এক্সাইল, বিদেশে আছেন সবচেয়ে শক্তিশালী মানুষ, যেখানে পুতিনের মতো মানুষ তার সঙ্গে আছেন। রাশিয়ার মতো জায়গাতে তিনি নিরাপদ আছেন,
এবং এখনো পর্যন্ত তার অস্ত্রধারী 50,000 সৈন্য এবং গেরিলা প্রস্তুত অবস্থায় সিরিয়াতে আছে, 50,000। এবং এদের সাপ্লাই অ্যান্ড চেইন, মানে এদের আর্মস এবং রসদ দেওয়ার জন্য রাশিয়া, তুরস্ক সবাই 2 পায়ে দাঁড়িয়ে আছে, 10 পায়ে দাঁড়িয়ে আছে। আরব বিশ্বের একটা বিরাট অংশ, বিশেষ করে ইরান, পরিপূর্ণভাবে 100% লজিস্টিক সাপোর্ট দিয়ে এই 50,000 অস্ত্রধারী যারা বাশার আল আসাদের সেনাবাহিনীতে ছিলেন এবং তাদের একটা বিরাট অংশ এখন গেরিলা হয়ে আছে। এরপরেও একটা ট্রু শব্দ আসাদের শুনছেন এখন পর্যন্ত, এরকম একটা কথা আমি আসতেছি, আমি আসবো 6 মাসের মধ্যে। তো এই যে শেখ হাসিনা যে কথাগুলো বলছেন, প্রথম কথা হলো যে তিনি হয়তো পাগল হয়ে গেছেন, অথবা তিনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের মাটি তাকে ডাকছে, তিনি বাংলাদেশের জন্য অপরিহার্য, তার প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়েছে, কাজেই এখন একটু ধাক্কা দিলে হয়ে যাবে, এরকম তার একটা ধারণা হতে পারে। এবং তিনি এক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলি, বাংলাদেশে যে কজন রাজনীতিবিদকে আমি দেখেছি, ধরুন এরশাদ সাহেবকে দেখেছি, মদুত আহমেদকে দেখেছি, তারপর মিজানুর রহমান চৌধুরী সাহেবকে দেখেছি, বেগম জিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, মানে অন্ততপক্ষে আমি ইনক্লুডিং মতিয়া চৌধুরী সহ 150 থেকে 200 যাদের প্রথম পরিচয় ছিল, তারা লেখাপড়া করতেন, প্রচুর বই পড়তেন এবং লিখতেন। তো সেই দিক থেকে শেখ হাসিনা একমাত্র সরকার প্রধান যিনি এই যাদের নাম বললাম তার সমসাময়িক সবার চাইতে বেশি পড়াশোনা করেছেন। মানে তার এডুকেশন কোয়ালিফিকেশন, ভালো ছাত্রত্ব, এগুলো ডাজ নট ম্যাটার, কিন্তু একটা বিষয় জানার জন্য, বোঝার জন্য যে মেহনত করা দরকার, পড়াশোনা করা দরকার, সেটা এই যে তার সমসাময়িক কোন নেতা বলতে পারবে না। শেখ হাসিনার সাথে বেশি লেখাপড়া করেছেন, মানে বই পড়েছেন। এবং অবাক করার ব্যাপার হলো এগুলো আবার পড়ে তিনি ডায়েরি মেনটেন করতেন এবং এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করতেন অনেকের সঙ্গে। এর মধ্যে গল্প আছে, উপন্যাস আছে, সিনেমা আছে, রাজনীতির বই আছে, সংবিধান আছে, পার্লামেন্টারি প্রসিডিংস আছে, এরকম নানা জিনিস তিনি পড়তেন, ইতিহাসের ছাত্র হিসেবে পড়তেন। এবং এই কারণে যারা লেখাপড়া করে, বুদ্ধিমান, তিনি তাদেরকে চিনেন এবং চিনতে পারেন। এটা কেবলমাত্র বাংলায় নয়, কলকাতায় যারা এরকম আছে, দিল্লিতে যারা আছে, এদের একটা বিরাট চ্যানেল শেখ হাসিনার মধ্যে একটা সে নিউক্লিয়াসের মতো গড়ে তুলেছে। তার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, ধরেন ক্লাসমেট কবি এই যে নির্মলেন্দু গুণ, বেবি মওদুদ, সাংবাদিক বেবি মওদুদ তার ঘনিষ্ঠ বন্ধু, এরকম অসংখ্য, মানে পেশায় প্রফেশনে আছেন অসংখ্য মানুষ তার ক্লাসমেট বন্ধু। এমনকি এই যে প্রথম আলোর মতিউর রহমান, মাহফুজ জানাম, এরাও কিন্তু তার ব্যক্তিগত বন্ধু। সম্পর্ক হয়তো ভালো না, কিন্তু তারা সমপর্যায়ের এবং একটা সময় তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তো সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে শেখ হাসিনা তার এই যে এক্সাইল, ভারতে যে অবস্থান, এটাকে নিজেকে তিনি তুলনা করছেন শের শাহের মতো। শের শাহের একটা দীর্ঘ সময় তাকে পালিয়ে থাকতে হয়েছে, নিজের মানে সৎ মায়ের অত্যাচারে তাকে তার বাবার কাছ থেকে পালিয়ে থাকতে হয়েছে। আবার তিনি যেখানে চাকরি করেছেন সেখান থেকে তাকে পালাতে হয়েছে। আবার তিনি যখন যুদ্ধ করেছেন, মানে তার জীবনের 90% সময় তিনি পালিয়ে থেকেছেন। আর মাত্র সেই 90% সময়ের মধ্যে 10% সময় তিনি যে শাসন ক্ষমতায় ছিলেন, এই শাসন ক্ষমতার অলমোস্ট 20 ইয়ার্স হলো তিনি বিভিন্ন প্রাদেশিক গভর্নর, বাংলা, বিহার, উড়িষ্যার শাসক, আর মাত্র 4.5 বছর বা 4 বছরের মতো সময় বা 5 বছর তিনি দিল্লির সিংহাসনে ছিলেন। তাহলে চিন্তা করুন, দিল্লির সিংহাসনে তার যে অ্যাচিভমেন্ট, এটা তার জীবনের মাত্র মানে 2 or 3%। সেই 2 or 3%-এ তিনি যে সফলতা অর্জন করেছেন, এই পৃথিবীতে ওই জায়গার কেউ স্পর্শ করতে পারবে না। ইটস টোটালি ডিফারেন্ট। তার সাথে অনেক বড় শাসক আছেন,
ব্যতিক্রম, কিন্তু শেরশাহ যা করে গেছেন সেটা আর কেউ করতে পারেন না। আমি নিশ্চিত শেখ হাসিনা বসে বসে এই শেরশাহের গেরিলা যুদ্ধ এবং এই শেরশাহ কিভাবে আফজাল খাঁ, হুমায়ুন এদের জীবন তছনছ করে দিয়েছিল কি কৌশলে, সেই কৌশলটা তিনি আগেও পড়েছেন এবং এখন আবার বারবার তিনি সেটা পড়ছেন, এবং সেটা পড়ে তিনি বাংলাদেশে ফিরে আসার 6 মাসের মধ্যে ফিরে আসার যে হুমকি দিচ্ছেন, এই হুমকিতে বাংলাদেশের যথেষ্ট আতঙ্কের তৈরি হয়েছে, ভয় তৈরি হয়েছে। এখন বক্তব্য হলো যে আমরা তো তাকে তাড়িয়ে দিয়েছি বা সে পালিয়ে গেছে, তাকে এত ভয় পাবো কেন? তার তো ফিরে আসার কি সম্ভাবনা আছে? মানে আপাত দৃষ্টিতে আওয়ামী লীগের সব লোক পালিয়ে আছে, তারা পরাজিত হয়েছে, অবদমিত হয়েছে, এখনো ভয় পাবো কেন? এই ব্যাপারে ছোট্ট দুটো কাহিনী বলে আপনাদেরকে জাস্ট আজকের এই ভিডিওটা শেষ করব। ভয় এমন একটা ব্যাপার যে আপনি একবার যদি কাউকে ভয় পান, সেই লোকটা মরে গেল, তার লাশ দেখলে আপনার ভয় লাগবে, এবং তার কবরের কাছে যেতেও, আপনি যদি কাউকে খুব বেশি ভয় পেতেন, তার কবরের কাছে যেতেও আপনার হাত পা থরথর করে কাঁপবে। পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন তৈমুর লং। তিনি মরে গেছেন। মরে যাওয়ার পর তিনি লিখে গেছেন তার কবরের গায়ে, আমার এই কবরের ধারে কাছে কেউ আসবে না, এই কবর খোঁড়ার কেউ চেষ্টা করবে না। যদি পৃথিবীর কোনো দাম্ভিক কেউ চেষ্টা করে, পৃথিবীতে ভূমিকম্প হয়ে যাবে এবং সে শেষ হয়ে যাবে। আরে ভালো কথা, 1000 বছর ধরে বা 100 বছর ধরে বা শত শত বছর ধরে তার কবরের ধারে কাছে কেউ কবর খোঁড়ার জন্য চেষ্টা করেনি। কিন্তু কমিউনিস্ট জমানাতে, সম্ভবত স্ট্যালিনের আমলে, যে সোভিয়েত আর্কিওলজির যারা ধর্মকর্ম বিশ্বাস করতেন না, তারা স্ট্যালিনের নির্দেশে, এখানে স্ট্যালিন হতে পারে বা ক্রুশেভ হতে পারে, দুজনের একজন, তারা করলো কি এই কবর খোঁড়ার চেষ্টা করলো। তো কবর যখন তারা খোঁড়ার চেষ্টা করলো, সঙ্গে সঙ্গে পুরো সোভিয়েত ইউনিয়নে মারাত্মক ভূমিকম্প তৈরি হলো। এটা অলৌকিক হতে পারে, এটা কাকতালি হতে পারে, কিন্তু পুরো প্রশাসন তছনছ হয়ে গেল এবং কবর খোঁড়া বন্ধ। এখন পর্যন্ত তৈমুর লংয়ের কবরের কাছে কেউ যায়নি। বোঝার চেষ্টা করুন যে এটা হলো মানুষের ভয়। আচ্ছা, এখনো দেখেন মানে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আছে, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি আছে। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মানে তাকে বলা হয় গরম পীর। তিনি রাগ হয়ে অভিশাপ দিয়ে অনেক মানুষের জীবন শেষ করে দিয়েছেন। তো এটা মানুষ বিশ্বাস করে, ফলে যত ঢিলা ঢালা ভাবে শাহজালালের মাজারে যায়, কেউ শাহপরানের মাজারে ওইভাবে ঢিলা ঢালা যায় না। অত্যন্ত বিনয়ের সঙ্গে তার পাহাড়ের উপরে যায় এবং ওইভাবে এখনো তার মাজারকে মানুষ ভয় পায়। এই বাংলাদেশে এই দুটো ঘটনা। এরপরে যদি আপনি ধরেন সাপ, আপনি সাপকে খুব ভয় পান, একটা সাপ মরে গেছে আপনি জানেন কনফার্ম, আপনি তার লেজটা ধরতে পারবেন? একবার একটু চিন্তা করেন তো। অথবা ধরেন সাপের লেজের কথা বাদ দেন, সাপ যে খোলস যেটা ছেড়ে যায়, ওইরকম একটা খোলস আপনাকে যদি বলা হয় আপনার গলায় পেঁচিয়ে আপনি একটু হাঁটবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সেন্সলেস হয়ে যাবে। আপনার বাবা দাদা অনেকে ধরেন যৌবনে খুব শাসন করতেন, আপনার ভয়ে থর করে কাঁপতেন। এই বুড়া বিছানায় শুয়ে আছে, বিছানায় পায়খানা পেশাব করছে, কিন্তু তার ব্রেন ঠিক আছে, মানে সে অসহায় হয়ে যায় না, ব্রেন ঠিক আছে, কিন্তু সে প্যারালাইজড হয়ে গেছে। আপনি বয়স হওয়ার পরও তার ধারে কাছে যেতে পারবেন না, ধমক দিলে আপনার তখন হাত পা থরথর করে কাঁপবে। হুমায়ুন আহমেদের অনেকগুলো নাটকে এরকম কিছু খেপাটে যে বৃদ্ধ, আজ রবিবার নাটকে আপনি দেখবেন আবুল হায়াত এবং অন্যান্য যারা আছে তাদের যে বাবা হিসেবে অভিনয় করেন আবুল খায়ের, একটা জাস্ট অ্যাডজাক্ট ওই দৃশ্য এই সমাজে ঘটে। তো সেই কারণে 17 বছরে শেখ হাসিনা যে লিগেসি তৈরি করেছে ক্ষমতায় থেকে, আর এরশাদ জমানাতে বিরোধী দলে থেকে যে লিগেসি তৈরি করেছে, তো এর ফলে তাকে যারা চিনেন সবাই তাকে জমের মতো ভয় পান। একজন সংসদ সদস্য হুইপ, আমার মানে ঘনিষ্ঠ বন্ধু, তো সে আমাকে বলতেছিল যে আমার শেখ হাসিনাকে দেখলে খুব ভয় লাগে। আমি বলি কেন? তুমি দেখছো তার সাদা চোখ, বিলাই চোখ, ক্যাশ চাই, ওই চোখের দিকে তাকালে আমি থরথর করে কাঁপি। আমি বললাম যে সেটা তো বুঝলাম, কারণটা কি? আমি যখন
মানে ছাত্রলীগ করতাম, নেতা ছিল, খুব বড় নেতা। নিজের হাতে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে গুলাগুলি করার জন্য গুলি কিনে দিয়েছে, যা অস্ত্র কিনে নেয়, ফাটাই দিয়ে ওদেরকে। 80-র দশকে এরশাদ জামাতে আগে গুলি কর, ফাটা, বোমা কেনার জন্য সে নিজের হাতে দিয়েছে। এরপরে এই যে ধরেন কর্নেল ফারুক যাদেরকে এই যে তার পিতার হত্যাকারী রূপে ধরেছে, এখন তো অনেকে বলছে যে সে নিজের হাতে জবাই করেছে। সত্য মিথ্যা জানি না, তো বোঝার চেষ্টা করুন যে ধরে তার যারা পিতার হত্যাকারী তাদেরকে নাকি তিনি নিজের হাতে জবাই করেছেন। ধরেন ডাহা মিথ্যা, কিন্তু কথাটা তো প্রচারিত হয়ে গেছে, তাহলে তার সম্পর্কে আপনি ভয় পাবেন না কেন? কিন্তু একটা জিনিস একেবারে সত্য, সেটা হলো কর্নেল ফারুক, তাকে যখন ধরা হলো ডিবি অফিসে বা সিআইডি অফিসে তার ইন্টারোগেশন চলছে, পেপারে আসলো যে সে ওখানে শ্যাম্পেন চেয়েছে, স্যান্ডউইচ চেয়েছে, এবং শ্যাম্পেন এবং স্যান্ডউইচ ছাড়া সে কিছু খাবে না। এটা প্রধানমন্ত্রী কানে গেল, শেখ হাসিনার কানে গেল। সে তেলে বেগুনে জ্বলে সে বলল যে কিসের শ্যাম্পেন, কিসের পিঠা, ওকে। এবং এখন সে লোক পাঠালো, বলে যে ওর সামনে পিটাবি আর টেলিফোনে আমাকে ওর চিৎকার হাওমা করে কান্না আমাকে শোনাবি। এবং সেটা হয়েছে। দিস ইজ শেখ হাসিনা। তো সেই শেখ হাসিনা হঠাৎ করে বলতেছে 6 মাসে চলে আসবে। তাহলে বলেন তো, যারা জানে এই ঘটনাগুলো তারা কেন ভয় পাবে না? ওই যে সুরেন্দ্র সেন গুপ্তের সেই কথা, বাঘে ধরলে বাঘে ছেড়ে দেয় অনেক সময়, শেখ হাসিনা ধরলে কখনো ছাড়ে না। এটা বুঝেন না? এই কারণে দেখেন, এই যে সে যাই বলছে না কেন, সবকিছুতেই সংবাদ শিরোনাম হচ্ছে, সবকিছুতেই একটা আতঙ্ক তৈরি হচ্ছে, বিরক্তি তৈরি হচ্ছে। লোকজন বলছে যে কি হলো, এটা কি, এ কি বুড়ো হবে না, এ কি মরবে না? এ খালি আমাদেরকে ভয় দেখায়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।